নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের বিশেষ আলোচনা সভা। আজকের আলোচনার বিষয় হচ্ছে এম্পাওয়ারমেন্ট অফ ওমেন ইন ইন্ডিয়ান পলিটিক্স। আজকে আমাদের সাথে আছেন ডক্টর মধুরিমা দাশগুপ্তা। আমি ডক্টর মধুরিমা দাশগুপ্তাকে অনুরোধ করব যে আজকের আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। ওকে, প্রথমত রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, একটা গুরুত্বপূর্ণ আলোচনা যাতে সবার সামনে আমি তুলে ধরতে পারি। আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে মহিলারা মানে ওমেন এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতায়ন কিভাবে হয়েছে আমাদের ইন্ডিয়ান পলিটিক্সে, আমাদের ভারতীয় রাজনীতিতে। প্রথমেই আমি যদি কথা বলি ক্ষমতায়নের কথা, মহিলা ক্ষমতায়নের কথা, কিভাবে নারী ক্ষমতাশীল হয়ে উঠেছে। আমরা জানি যে এই যে এম্পাওয়ারমেন্ট অফ ওমেন কথাটা আমরা বলছি, এটা তো বেসিক রিকোয়ারমেন্ট আমাদের ডেভেলপমেন্টের জন্য, আমাদের উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য। কারণ কি, কোথাও না কোথাও আমরা যদি ইতিহাস দেখি, সেখানে দেখতে পাই যে মহিলারা কিন্তু কোথাও না কোথাও ভীষণভাবে বঞ্চিত হয়েছে সর্বস্তরে, এবং সেটা শুরু হয়েছে কিন্তু রাজনীতি দিয়েই। কারণ কি, যখন আমরা ইতিহাস দেখি তখন দেখি যে রাজনীতির ক্ষেত্রে মহিলাদের কিন্তু রাইট টু ভোটটা পুরোভাবে এক্সেম্পটেড ছিল, ওদেরকে ভোটিং রাইটস দেওয়া হতো না। সেই জন্য আজকে আমি মেনলি আলোচনা করব যে কিভাবে এই মানে নারীর ক্ষমতায়ন বিষয়টা এসছে আমাদের সমাজে, সেটার কি হিস্ট্রি, এবং আজকাল বিশেষ করে আজকের পরিস্থিতিতে তাদের কি অবস্থা। আমি যদি পলিটিক্যাল স্টেটাস অফ ওমেনের কথা বলি, সেখানে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, যিনি ছিলেন ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফাদার, কারণ কি উনি ফ্রেম করতে সাহায্য করেছিলেন ইন্ডিয়ান কনস্টিটিউশনটা। উনি বলেছেন যে কোনো গণতন্ত্রকে দাঁড়াতে হলে দুটো দিক ভীষণ দরকার। ফর ডেমোক্রেসি টু থিংস আর ভেরি মাচ রিকোয়ার্ড। একটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ ইউনিয়ন, সেকেন্ড হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পার্সনস। রিপ্রেজেন্টেশন অফ ওপিনিয়ন মানে হচ্ছে সবার বক্তব্য। কারণ কি, গণতন্ত্র মানে কি, ডেমোক্রেসি মানে কি, দ্য গভর্নমেন্ট উইচ ইজ ইলেক্টেড ফর দ্য পিপল বাই দ্য পিপল, যেটা আমরা ইলেক্ট করছি আর আমাদের জন্য ইলেক্ট করছি। তার জন্য সবার রিপ্রেজেন্টেশনটা ভীষণভাবে দরকার, এবং সবার বক্তব্য, সবাই কি মনে করছে, সবাই কাকে ভোট দিচ্ছে, কাকে ইলেক্ট করছে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা স্বাধীনতা থেকে বা স্বাধীনতার আগের থেকে দেখে এসেছি যে women across all sections of society, সেটা যদি আমরা আদিবাসী মেয়েদের কথা বলি বা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, তাদের কথা বলি, তারা কিন্তু হার্ডলি কোনো রিপ্রেজেন্টেশন পেয়েছে লোকসভাতে। দ্যাট মিনস ওরা কিন্তু তখনও যদিও বা তাদেরকে ইনভলভ করা হতো ইন্ডিয়ান ন্যাশনালিস্ট মুভমেন্টে, ফ্রিডম স্ট্রাগলে, সেটা আমি আসবো, কারা কারা তাদের পদক্ষেপের জন্য এটা সম্ভব হয়ে উঠেছিল, কিন্তু তা সত্ত্বেও যারা খুব লোয়ার কাস্ট ওমেন ছিল, আমি যদি দলিতের কথা বলি, আমি যদি শূদ্রর কথা বলি, দলিত ওমেন, তারা কিন্তু এখনো সেই রাইটসটা পায় না। এখনো তাদেরকে চুপ করিয়ে দেওয়া হয়, তাদেরকে কিন্তু অ্যালাউ করে না পলিটিক্যাল পার্টিসিপেশনে। কতটা তারা পলিটিক্সে পার্টিসিপেট করতে পারছে, ইট ইজ হাইলি কোয়েশ্চেনেবল। কারণ কি, আমি বললাম যে ইতিহাস ঐতিহাসিক যুগ থেকে মহিলাদের কিন্তু ভোটিং রাইটস ছিল না। মহিলা এবং শূদ্র যারা দলিত, যাদেরকে আমরা শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস বলি, তারা কিন্তু বঞ্চিত ছিল এই ভোটিং রাইটস থেকে। শুধু ছেলেরাই ভোটিং রাইটস এক্সারসাইজ করতে পারতো। তো সেই জন্য ইন্ডিপেন্ডেন্সের থেকে যে সিনারিও খুব বেশি চেঞ্জ হয়েছে তা কিন্তু বলবো না। এরপর আসছি হিস্ট্রি, ইতিহাসটা কি। আমরা যদি ইতিহাসের দিকে দেখি তখন আমরা বলতে পারি যে দ্য স্টেটাস অফ ওমেন has been very much different during the medieval period. Medieval period কি ছিল, মহিলাদের ভীষণ সফট সাবমিসিভ হয়ে থাকতে হতো, সেটা এখনো আছে, কিন্তু এখন আমি বলবো তাও সিনারিও কিছুটা হলেও চেঞ্জ হয়েছে। তো তাদেরকে বেশি উঁচু গলায় কথা বলা যাবে না। তো তখন পর্দা সিস্টেমটাও কিন্তু ছিল, যেটা ইসলাম বা মুসলিমসদের মধ্যে রয়েছে। এবং এটা কিভাবে পরিবর্তন হলো ইন দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। যত ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাটেইন করলো, তত কিন্তু স্টেটাস অফ ওমেন স্টার্টেড ইনক্রিজিং, and women from all sections they started
আই মিন পার্টিসিপেটিং ইন পলিটিক্স। তারা যে শুধু বাড়ির ঘরদোর সামলাচ্ছে সেটা নয়, তারা পলিটিক্যাল বিভিন্ন কাজকর্মেও তারা পার্টিসিপেট করতে লাগলো। অ্যান্ড দেন ইন্ডিয়া স্টার্টেড ইলেক্টিং its minister, prime minister, that is Indira Gandhi. বাট আমরা যদি প্রেজেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে দেখি, সেখানেও women comprise only half of the Indian cabinet, where their portfolios are, I mean, মানে অনেক সময় তাদের পোর্টফোলিওস দে বিলং টু দ্য এক্সটার্নাল অ্যাফেয়ার্স, কমার্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। আর আমরা যদি গ্রাউন্ড লেভেলটাও দেখি, সেখানেও দেখবো যে ইন্ডিয়া হ্যাজ অ্যাটেন্ড আ সিগনিফিকেন্ট পোর্শন অফ ওমেন। এখন মেয়েরা যোগদান করছে লোকাল লেভেল পলিটিক্সে, লোকাল পঞ্চায়েতসে, কারণ কি এখন দেয়ার ইজ রিজার্ভেশন অফ সিটস ফর ওমেন অ্যাজ ওয়েল। কামিং টু দ্য ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট, ইন্ডিয়ান ন্যাশনালিস্ট মুভমেন্টটা আমি যদি দেখি, মহিলারা সেখানে পার্টিসিপেট করেছে, যদিও বা তারা মানে অনেক রকমের অত্যাচার, এক্সপ্লয়টেশনের সম্মুখীন হয়েছে। এখানে কিছু রিনোন্ড ফ্রিডম ফাইটার্স, মহিলা ফ্রিডম ফাইটার্স এর নাম বলবো আমি, রানী লক্ষ্মীবাই, ওকে কস্তুরবা গান্ধী, বিজয়ালক্ষ্মী পন্ডিত, অ্যানি বেসেন্ট, এরা সবাই তাদের ডিভোশন দিয়েছে পলিটিক্সে। নাও সিনারিও ইজ চেঞ্জিং, কিন্তু সেইখানে মেজর পদক্ষেপ নিয়েছিল মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী বলেছিল যে মহিলারা কিন্তু সর্বস্তরের মহিলারা এই ফ্রিডম স্ট্রাগলের জন্য পার্টিসিপেট করে। এছাড়াও সুভাষ চন্দ্র বোস, যেটা আমরা ইন্ডিয়ান হিস্ট্রি বইতে পাই না কোথাও, মানে কোনো আজকালকার পড়ুয়ারা বা ছেলেমেয়েরা জানতে পারে না যে সুভাষ চন্দ্র বোসও কিন্তু মহিলাদের যোগদান করতে বলেছিল ফরওয়ার্ড ব্লকের মাধ্যমে ইন দ্য ইন্ডিয়ান ন্যাশনালিস্ট মুভমেন্ট। কারণ কি মহাত্মা গান্ধী বলে থাকলেও মহাত্মা গান্ধী পরে আবার বলেছিলেন যে যতই মহিলারা পার্টিসিপেট করুক ফ্রিডম স্ট্রাগলে, বাট স্টিল ওদের কিন্তু প্রাইমারি টাস্ক হচ্ছে বাড়ির ঘরদোর সামলানো এবং হাউস হোল্ড টাস্ক। এবং ওনার এই উক্তিটাকে ক্রিটিসাইজ করে সুজাতা পটেল যিনি খুব নামকরা ফেমিনিস্ট, উনি এটাকে ক্রিটিসাইজ করেছিলেন, বলেছিলেন যে ডেফিনেটলি মেয়েদের কাজ তো শুধু বাড়ি ঘরদোর সামলানো নয়, মেয়েরা বাইরের কাজও করতে পারে। সো দে মাস্ট জয়েন পলিটিক্যাল মুভমেন্টস, দে মাস্ট জয়েন দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। তো এইসব পদক্ষেপের মধ্যে আমরা দেখতে পাই যে ওমেন্স রিজার্ভেশন বিল which emerged, মেয়েদের জন্য যে রিজার্ভেশন থাকা দরকার লোকসভা রাজ্যসভা যেখানেই হোক, সেটা পোস্ট গান্ধী এরাতে আমরা দেখতে পাই। এবং এর কারণে now women can participate more in politics with better reservation. So the issue of women's reservation সেটা কবে আসতে লাগলো লাইমলাইটে? 1973 সাল থেকে, 1973 থেকে, with voices of different people recommending for reservation of women, যে শুধু ছেলেরা কেন লিড করবে, মেয়েদেরকেও সমানভাবে লিড করতে হবে পলিটিক্সে। So where 1/3 seats, I repeat, 1/3 seats were reserved for women at the village level, at the panchayat, যেটা এসছিল 73rd and 74th amendments এ। এই যে 73rd আর 74th amendment, সেইটা মেইনলি এসছে 1993 তে। তার মানে ওমেন্স রিজার্ভেশন বিল, যে বিলটা ফাইনালি পাস আউট হলো রাজ্যসভাতে on 9th March 2010. So finally, through women's reservation bill, seats were reserved for women as MLAs or MPs in different houses. Okay, এরপর আসছি আমি পঞ্চায়েতি রাজ রিফর্মসে। কি কি পঞ্চায়েতি রাজের রিফর্মস এসছে? অফকোর্স আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিফারেন্ট প্রভিশনস দিয়েছে রিগার্ডিং দ্য পাওয়ার এন্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য পঞ্চায়েতি রাজ, যার জন্য আমরা তিন ধরনের গভর্নেন্স বডিজ আছে সেখানে। সবচেয়ে উঁচু স্তরে হচ্ছে জেলা পরিষদ, তারপর আসছে পঞ্চায়েত সমিতি, আর একদম নিচু স্তরে আছে হচ্ছে গ্রাম পঞ্চায়েত। ওকে, এছাড়াও স্টেটস হ্যাভ এম্পাওয়ার্ড থ্রু ল ফর দ্য কম্পোজিশন অফ পঞ্চায়েত, সেখানেও কিন্তু রিজার্ভেশন আছে মহিলাদের জন্য, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস এবং মহিলা, যেসব মহিলারা শিডিউল কাস্ট আর ট্রাইবস এর মধ্যে বিলং করে। এবং এই পঞ্চায়েতটা গঠিত থাকবে, কম্পোজড থাকবে ফর 5 years to take part in electoral commissions. And so every state government, they have the power to make laws by providing criteria for disqualification of candidature
কিছু কোয়ালিফিকেশন আছে, কিছু ডিসকোয়ালিফিকেশন আছে। তা কিছু মানে সেই কোয়ালিফিকেশনের ভিত্তিতে যদি তারা না হয়, তখন তারা ডিসকোয়ালিফাইড হয়ে যাবে ফ্রম পঞ্চায়েত ইলেকশনস। তো তাদের কিছু ডেকোরাম, কিছু এলিজিবিলিটি মেনটেন করতে হবে পঞ্চায়েতের মধ্যে। নেক্সট আমি আসছি, কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে মহিলারা এই পলিটিক্সে জয়েন করতে। হোয়াট আর দ্য ব্যারিয়ার্স দ্যাট ওমেন হ্যাভ ফেসড while জয়নিং পলিটিক্স। প্রথম ব্যারিয়ার আমি আসছি, সোশিও কালচারাল ব্যারিয়ার্স। সমাজ এবং সংস্কৃতির কি কি সমস্যা। আমরা জানি আমাদের সমাজ হচ্ছে পুরুষ শাসিত, প্যাট্রিয়ার্কাল সোসাইটি। আমাদের সমাজে চারিপাশে আমরা যা দেখছি এখন, সেটা হচ্ছে কি বলবো, মানে ইট ইস অ্যান এক্সটেনশন অফ প্যাট্রিয়ার্কাল সেট আপ। যেহেতু হিস্টোরিক্যালি প্যাট্রিয়ার্কি এত ভাবে মানে রিজিড ছিল, আমাদের সোসাইটিকে এতটা গ্রাস করেছিল, সেটার ইনফ্লুয়েন্স এখনো রয়েছে। বিকজ যতই আমরা বলি যে মহিলারা এম্পাওয়ার্ড হয়েছে, কতটা এম্পাওয়ার্ড হয়েছে দ্যাট ইজ ভেরি মাচ কোয়েশ্চেনেবল। মহিলারা ঠিক আছে, তারা বাড়ির বাইরে গিয়ে আর্ন করছে, দে আর কন্ট্রিবিউটিং টু ফ্যামিলি ইনকাম, কিন্তু তারা কি সেফ আছে, সিকিউরড আছে, কতটা রয়েছে। তো প্রথমে আসছে সোশিও কালচারাল ব্যারিয়ার্স। So India's patriarchal social norms and deep-rooted gender stereotypes, they are important barriers to women's political participation. যেটা বললাম, মহিলাদের মানে আমরা যদি ইতিহাসটা দেখি, তাদেরকে পার্টিসিপেট করতে দেওয়া হতো না, কারণ সো দ্যাট যাতে ওরা সমান অধিকার না পায় ছেলেদের মতো। কিন্তু ধীরে ধীরে থ্রু দ্য ফেমিনিস্ট মুভমেন্ট, নারীবাদী আন্দোলন, নারীবাদী আন্দোলন কিন্তু শুধু মহিলাদের জন্য লড়ে তা কিন্তু নয়, মহিলা এবং পুরুষ উভয়ের জন্যই অধিকার প্রাপ্ত তারা অর্জন করতে সাহায্য করে। তো সেই জন্য এই সোশিও কালচারাল ব্যারিয়ার্স এর জন্য মহিলারা কিন্তু বঞ্চিত ছিল পলিটিক্সে জয়েন করার। বাট উইথ দ্য হেল্প অফ দ্য ফেমিনিস্ট মুভমেন্ট, নারীবাদী আন্দোলনের সাহায্যে মহিলারা এখন পার্টিসিপেট করতে পারে। সেকেন্ড ব্যারিয়ার, সেকেন্ড সমস্যা হচ্ছে ইকোনমিক কনস্ট্রেন্ট, অর্থনৈতিক কিছু অসুবিধা। ইকোনমিক কনস্ট্রেন্ট বলতে আমি যদি বলি ল্যাক অফ এডুকেশন। আজকালকার যুগে দাঁড়িয়েও আমি বলবো অনেক বাচ্চা মেয়েরা ফ্যামিলিতে, তাদেরকে কিন্তু স্কুলে পাঠানো হয় না পড়াশোনার জন্য, বা যদি বা পাঠানো হয় তারা ড্রপ আউট থাকে স্কুল থেকে। কারণ কি, একটা ফ্যামিলি সবসময় ভাবে যে ফ্যামিলির রেসপন্সিবিলিটি, বিশেষ করে মানে বাড়ির কাজকর্ম, সেখানে হাউস হোল্ড অ্যাক্টিভিটিস গুলো কিন্তু একজন মহিলাকেই বা একজন নারীকেই সামলাতে হবে। সেই এক্সপেকটেশনটা ফ্যামিলি থেকেই শুরু হয়। ডুজ অ্যান্ড ডোন্টস, জেন্ডার সোশ্যালাইজেশন, লিঙ্গের সামাজিকীকরণ শেখানো হচ্ছে। একজন বাচ্চাকে শেখানো হচ্ছে যে তুমি এই কাজগুলো, বাচ্চা ছেলেকে শেখানো হচ্ছে যে তুমি গাড়ি এবং বন্দুক নিয়ে খেলবে, কারণ কি গাড়ি আর বন্দুক হচ্ছে তোমাকে ফিজিক্যাল স্ট্রেংথ দেবে, বন্দুক তোমার ভায়োলেন্সটাকে এক্সপ্রেস করতে সাহায্য করবে, তুমি ইমোশনস দেখাবে না। এবং একটা বাচ্চা মেয়েকে শেখানো হচ্ছে যে তোমাকে রান্নাবাটি নিয়ে খেলতে হবে, পুতুল নিয়ে খেলতে হবে, পুতুল ঘর, কারণ কি পুতুল মানে আমি সেখানে দেখাশোনা করতে পারি, আমি খুব অ্যাফেকশনেট হতে পারি। তা সেখান থেকে ডিমার্কেশনটা শুরু হচ্ছে। সো এডুকেশনের ক্ষেত্রেও অনেক বাড়িতে, অনেক রুরাল ফ্যামিলিজে আমি বলবো, অনেক ভিলেজেসে মেয়েদেরকে কিন্তু স্কুলে পাঠানো হয় না। আর পাঠানো হলেও কিছু মাস বা কিছু বছর পর তারা ড্রপ আউটস হয়, নিজেরাই চলে আসে বা বাড়ির থেকে ছাড়িয়ে দেয়, কারণ কি তাদের বিয়ে দেবে বলে। আমি এখানে একটা কন্যাশ্রী স্কিম, যেটা সবাই নিশ্চয়ই জানে, কন্যাশ্রী যেটা দেওয়া হয় মহিলাদের পড়াশোনা করার জন্য মেয়েদের। এবার মা বাবারা কিভাবে সেই কন্যাশ্রী স্কিমটাকে ইউটিলাইজ করতে পারে, অনেকে ইউটিলাইজ করে, আবার অনেকে মিসইউজ করে। মিসইউজ মানে সেটাকে তার সন্তানের পড়াশোনার জন্য না রেখে, মানে মেয়ে সন্তানের, কন্যা সন্তানের পড়াশোনার জন্য না রেখে সেটাকে ইউজ করে হচ্ছে চাইল্ড ম্যারেজের, বাল্য বিবাহের জন্য বা পণ প্রথার জন্য। তার মানে তখন সেই ফ্যামিলিতে সেই মেয়েটা বঞ্চিত থাকছে পড়াশোনার থেকে। এছাড়াও মেয়েরা যদি পড়াশোনা করতে যায়ও, সেখানেও অনেক রকমের বাধা বিঘ্নতার সম্মুখীন হয়। মেয়েদের কোনো মানে স্কুলে যেরকম স্পোর্টস হয়, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, সব রকম স্পোর্টসে পার্টিসিপেট করতে দেওয়া হয় না। তাদেরকে বলে দেওয়া হয় যে তোমরা ওই ব্যাডমিন্টন, টেবিল টেনিস খেলবে, ওই স্পোর্টস, ফুটবল এইসব খেলবে না। তা এইরকম সমস্যা সম্মুখীন হয়, সেটা শুরু হয় হচ্ছে এডুকেশন থেকে। আর একজন মানে সন্তান যদি এডুকেটেড না হয়, তার মানে সে এমপ্লয়মেন্টও পাবে না, সে কর্মক্ষেত্রেও কর্ম পাবে না তখন। So there is absence or lack of education limit which leads to limited employment facilities. তা কেউ যদি কর্মক্ষেত্রে চান্স না পায়, পড়াশোনা না শিখছে, তখন ডেফিনেটলি ইকোনমিক একটা কনস্ট্রেন্ট আসবেই। একটা পোর্শন অফ দ্য পপুলেশন আর্ন করছে, আরেকটা পোর্শন অফ দ্য পপুলেশন আর্ন করতে পারছে না, করতে দেওয়া হচ্ছে না। সমাজ,
ফ্যামিলি, পরিবার কিন্তু সমাজেরই একটি অঙ্গবিশেষ, সেটার থেকেই সমস্যা শুরু হচ্ছে। So additionally, the absence of adequate support mechanisms like child care facilities, কিছু চাইল্ড কেয়ার ফ্যাসিলিটিসও আছে যেগুলো দেওয়া উচিত মহিলাদের, বিশেষ করে যারা বিবাহিতা, তারা অনেক সময় পায় না বলে সেই পড়াশোনা বা কাজকর্মটাকে কন্টিনিউ করতে পারে না, এবং তাদের হয়তো শ্বশুর বাড়িও অনেক সময় কন্টিনিউ করতে দেয় না, যার জন্য ইকোনমিক কনস্ট্রেইনস হয় সোসাইটিতে। নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে ইনস্টিটিউশনাল চ্যালেঞ্জ, যেটা হচ্ছে যে কোনো ইনস্টিটিউশনে কি কি সমস্যার সম্মুখীন হয়। Now we know that আমাদের পলিটিক্যাল পার্টিগুলো অনেকটা মেল ডমিনেটেড। আগে তো মানে পুরুষরাই ডমিনেট করতো, কিন্তু এখন ডেফিনেটলি চেঞ্জ হয়েছে, মহিলারা ডমিনেট করছে এখন পলিটিক্যাল পার্টিস। সো মেল ডমিনেটেড পার্টি সিস্টেম, লিমিটেড অ্যাক্সেস টু ডিসিশন মেকিং পজিশনস, যেসব লেভেলে ডিসিশন মেকিং হয় সেখানে মহিলাদের আসতে দেওয়া হচ্ছে না, আটকে দেওয়া হচ্ছে, অ্যাক্সেস দেওয়া হচ্ছে না। বা ইলেকটোরাল ভায়োলেন্স, এই যে ইলেকশনের সময় যেসব ভায়োলেন্স হচ্ছে, যেটা আটকে দিচ্ছে মহিলাদের ইলেকশনের জন্য দাঁড়াতে। তো এইগুলো হচ্ছে ইনস্টিটিউশনাল প্রবলেম, মেইনলি প্রবলেম ইন দ্য সোসাইটি, in the political bodies. Okay, that is the third challenge or barrier. Next আসছে limited access to education, যেটা আমি বললাম, lack of education can prevent them from participating in political processes. বিভিন্ন পলিটিক্যাল ডিসিশন মেকিং এ মানে ওরা যদি এডুকেটেডই না হয়, ঠিক আছে, তো কিভাবে তখন বুঝবে পলিটিক্সটাকে, বা কিভাবে দাঁড়াবে, বা কিভাবে ভোট দেবে। যে ভোটিংটা দেওয়ার জন্য এটলিস্ট কিছু তো মানে পড়াশোনা লাগে, বা কেউ যদি পলিটিক্সে দাঁড়াতে চায় অ্যাটলিস্ট কিছু পড়াশোনা লাগে। মানে কেউ তো আর জন্মাবার পরেই মানে বেসিক পড়াশোনা না শিখেই তো আর পলিটিক্সে জয়েন করে না। কিছু অন্তত প্রাইমারি লেভেল অফ এডুকেশনটা দরকার, বা সেকেন্ডারি লেভেল, নিজেকে ইলেকটোরাল বডিজে রিপ্রেজেন্ট করার জন্য। নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড ইন্টিমিডেশন। Now, women in politics, they face a lot of threats of violence and intimidation from their own communities. নিজের কমিউনিটির থেকেও কিন্তু অনেক রকম ভায়োলেন্স ফেস করে, মানে সেটা মহিলার থেকে হোক বা পুরুষের থেকে হোক, যে কারোর থেকে হোক, বা ফ্রম রাইভাল পলিটিক্যাল গ্রুপস। যদি কোনো রাইভাল পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল গ্রুপ থাকে সেখান থেকেও অনেক রকমের প্রবলেমস ফেস করে। নেক্সট আসছি আন্ডার রিপ্রেজেন্টেশন ইন পলিটিক্যাল ইনস্টিটিউশনস। অনেক সময় মহিলাদের আন্ডার রিপ্রেজেন্ট করা হয় as MLA, as MP in different parliament, state legislative bodies, যার জন্য যে আন্ডার রিপ্রেজেন্টেশনের ফলে মহিলারা সেই ইলেকটোরাল বডিজে দাঁড়াতে পারে না। আফটার দ্যাট কামস পার্টি পলিটিক্স অ্যান্ড প্যাট্রিয়ার্কাল স্ট্রাকচার। অবভিয়াসলি আমরা জানি, যেটা বললাম আমি, পলিটিক্যাল পার্টিজ আর ডমিনেটেড বাই মেল লিডার্স। যদি বা এখন কিছুটা সিনারিও চেঞ্জ হয়েছে, মহিলা লিডার্সরাও আসছে, এখন জয়েন করছে পলিটিক্যাল পার্টিস, দে আর অলসো, দ্যাট ইজ আ ডিফারেন্ট স্টোরি অল টুগেদার। সেটারও কিছু প্রোজ অ্যান্ড কনস আছে। যখন পলিটিক্যাল পার্টিস গুলো বেশিরভাগ খুবই পলিটিক্স ক্রিয়েট করে মহিলাদের আসার জন্য, যাতে সমান জেন্ডার ইকুয়ালিটি না হয়, তখন ইট বিকামস ডিফিকাল্ট ফর দেম টু জয়েন দ্য পলিটিক্স। নেক্সট আসছি রোল অফ মিডিয়া ইন স্টিরিওটাইপিং ওমেন লিডার্স। মিডিয়াও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, কিভাবে মহিলাদের রিপ্রেজেন্ট করছে, ডেপিক্ট করছে। মহিলাদের সাধারণত খুব ভিলেনিয়াস রোলে দেখানো হয়, ভ্যাম্পায়ার, সে একজন ভ্যাম্প। কিন্তু আমরা যদি মহাভারত দেখি, সেখানে ভিলেন কে ছিল? একজন মেল ভিলেন ছিল সেখানে। So female politicians in India often face biasness, coverage and stereotyping in the media which can damage their image. অনেক সময় তাদের খারাপ ভাবে রিপ্রেজেন্ট করা হলো, যেটা ওদের রেপুটেশনকে ভীষণভাবে এফেক্ট করলো। So media persona can focus more on their appearance, বা মিডিয়াতে শুধু তাদের অ্যাপিয়ারেন্সটাই দেখাচ্ছে, তাদের বিউটিফিকেশনটাতেই দেখাচ্ছে। এবার বিউটিফিকেশন মানে যে মানে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে ছোট থেকে বলা হয় যে তোমার রূপসজ্জা, তোমার বিউটিফিকেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, বিউটিফিকেশন অফ ইউর বডি ইজ ইউর ফেস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এছাড়া আর কিছু ইম্পর্টেন্ট নয়। সেই জন্য ইউ শুড বি মোর কনসার্ন উইথ ইউর বিউটি স্ট্যান্ডার্ডস, নিজেকে কিভাবে বিউটিফাই করা যায়। এটাও কিন্তু সোশ্যালি কনস্ট্রাক্টেড, সমাজ গঠন করছে পরিবারের মাধ্যমে বা সমাজের বিভিন্ন এজেন্সিজ এর মাধ্যমে। মিডিয়াতে যেরকম ভাবে দেখানো হয়, অ্যাডভার্টাইজমেন্টসে, মুভিজে, যে মেয়েদের এই এই প্রোডাক্ট ইউজ করা উচিত, মেয়েরা এরকম করলে সুন্দর দেখবে, ফর্সা দেখতে লাগবে। তো এখানে রেসিজম, এখানে জেন্ডার বায়াসনেস সবকিছুই আছে। সো মিডিয়া যদি তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কে বেশি দেখায়, তার বিউটিফিকেশনকে বা তার পলিটিক্যাল লাইফকে, মানে সরি, তার পার্সোনাল লাইফকে বেশি প্রজেক্ট করে,
তখন তার অ্যাচিভমেন্টস গুলো, পলিটিক্যাল অ্যাচিভমেন্টস গুলোকে পুরো বঞ্চিত থাকবে সেটা। সেই জন্য মিডিয়ার কাভারেজটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট আসছে জেন্ডার অ্যান্ড ইন্টারসেকশনাল ডিসক্রিমিনেশন। ইন্টারসেকশনাল ডিসক্রিমিনেশন মানে women from different sections like caste, সব রকমের কাস্ট, মানে আমি যদি বলি ব্রাহ্মণ, ক্ষত্রিয়া, বৈশ্যা, শূদ্রা, এই যে চারটে বর্ণ সিস্টেমের কথা বললাম, ব্রাহ্মণ হচ্ছে সবচেয়ে উচ্চতম বর্ণ সিস্টেম, তারপর আসছে ক্ষত্রিয়া, তারপর বৈশ্যা, তারপর শূদ্রা। তো আপার কাস্ট যেটা, সেটার মধ্যে শুধু ব্রাহ্মণস আছে, তার বাইরে আর কেউ নেই। ইন্টারমিডিয়েট কাস্ট যেটা মাঝে রয়েছে, তার মধ্যে আছে ক্ষত্রিয়া আর বৈশ্য। এবং লোয়ার কাস্টে আছে হচ্ছে শূদ্র, যাদেরকে বলা হয় দলিত। এবং শূদ্রদের একদম যদি আমরা হিস্ট্রিটা পড়ি, তাদেরকে কিন্তু আনটাচেবলস বলা হতো। আনটাচেবলস কারণ কি, তখন পিওরিটি অ্যান্ড পলিউশন এই বিষয়টা ভীষণ ভাবে রিজেক্ট ছিল। কোন বর্ণাটা পিওর, কোন কাস্টটা পিওর, কোন কাস্টটা ইমপিওর। ব্রাহ্মণ যেহেতু একদম হায়ারার্কির টপে, এবং যেহেতু তারা সবচেয়ে নোবেল প্রফেশন গুলো করতো, মানে ওখানে অকুপাইড ছিল অ্যাজ প্রিস্ট, সেই জন্য তাদেরকে মেইনলি উচ্চ স্তরটা দেওয়া হতো। এরপর আসতো ক্ষত্রিয়া। ক্ষত্রিয়াস ওয়্যার দ্য ওয়ারিয়ার্স, যারা ব্যাটল ফিল্ডে দে ইউজ টু বি দ্য ফাইটার্স ইন দ্য ব্যাটল ফিল্ড। দ্যাট ইজ ওয়াই ওদেরকে কালার দেওয়া হতো রেড, লাল রং, রক্তের দাগ। তারপর আসছে বৈশ্যা। বৈশ্যা হচ্ছে যারা বিজনেস ক্লাস, যারা ট্রেডার্স, যারা ট্রেড করে, এবং তাদের স্কিন কালার হতো ব্রাউন বা ইয়েলো। এবং শূদ্র হচ্ছে ব্ল্যাক, যেহেতু তারা একদম নিম্ন স্তরে, ওই জন্য তাদের আনটাচেবলস বলা হতো, বা তাদের স্পর্শ করা যেত না। তাদের স্পর্শ করার জন্য অনেক রকমের রিজিডিটি ছিল। এমনকি মানে ব্রাহ্মণ এবং শূদ্রদের কমিউনিটি পুরোপুরি আলাদা ছিল। কোনো রকমের কথোপকথন, মিথস্ক্রিয়া, সামাজিক মিথস্ক্রিয়া পুরোভাবে নিষিদ্ধ ছিল। এছাড়াও একসাথে কাজকর্ম করা, টেম্পলস মানে বিভিন্ন মন্দিরে কোনো শূদ্র কিন্তু সেখানে স্টেপ ইনসাইড করতে পারতো না। সেটা কি এখনো চলে আসছে? এখনো কিছু জায়গায় কিন্তু রয়ে গেছে। কিছু স্টেটস আছে, বিহার, উত্তরপ্রদেশ, কিছু জায়গায় এখনো আছে, আমি বলবো। কিন্তু আমি এখানে কথা বলছি দলিত মেয়েদের কথা, দলিত ওমেন। ওরা কতটা ডিসক্রিমিনেশন ফেস করে? ডেফিনেটলি দলিত ওমেন আর ভেরি মাচ মার্জিনালাইজড। সেই জন্য আমি যদি কাস্টের কথা বলি, প্রত্যেকটা জাতির মেয়েরা কিন্তু পলিটিক্সে দাঁড়াতে পারে না, বা ওরা নিজেদের রিপ্রেজেন্ট করতে পারে না ইলেকটোরাল বডিজ অ্যাজ এমএলএ আর এমপি। তার মধ্যে দলিত ওমেনরা সবার আগে। কারণ কি, দলিত ওমেনরা এক তো হচ্ছে তারা লোয়ার কাস্টে জন্মাচ্ছে, সেকেন্ড হচ্ছে তারা মহিলা হয়ে জন্মাচ্ছে, তো সব দিক দিয়ে তারা মার্জিনালাইজড। সো দেয়ার কন্ডিশন ইজ ভেরি লোয়ার। আর ক্লাসের দিক দিয়ে, শ্রেণী বিভাগের দিক দিয়েও তারা কিন্তু লোয়ার ক্লাস। তার মানে তার কাছে সবকিছুই বঞ্চিত। ওকে, তো এইটা একটা ফ্যাক্টর কাজ করে। এছাড়াও রিলিজিয়ান, যেসব মহিলারা বিভিন্ন মাইনরিটি রিলিজিয়ানে আছে, ঠিক আছে, ওটার মানে অত বিস্তারিত এতে আমি যাব না, কারণ কারণ কি সেখানে একটা কমিউনাল ব্যাপারও রয়ে গেছে। ঠিক আছে, অনেক মাইনরিটি রিলিজিয়ান আছে, যেমন জোরাস্ট্রিয়ানিজম, যেটা পার্সিদের রিলিজিয়ান। এবার সেখান থেকে কতজন মহিলাদের রিপ্রেজেন্ট করা হচ্ছে, কতজন নারী রিপ্রেজেন্টেড হচ্ছে? জৈনিজম, বুদ্ধিজম, ওদের জন্য ডেফিনেটলি কিছু সিটস আছে, কিন্তু সেটা খুবই ন্যূনতম। বোঝা গেছে? এছাড়াও আরো অন্যান্য ফ্যাক্টরস, ইন্টারসেকশনাল ডাইমেনশন, কাস্ট হতে পারে, ক্লাস হতে পারে। আমি যদি ক্লাসের কথা বলি, আপার, মিডল আর লোয়ার ক্লাস। এবার প্রত্যেকটা শ্রেণী ভাগের মধ্যে, তার মধ্যেও ছোট ছোট বিভাগ আছে। আপারের মধ্যেও কিছু সাব ক্লাসেস আছে, মিডলের মধ্যেও সাব ক্লাসেস আছে, লোয়ারের মধ্যেও সাব ক্লাসেস আছে। এবার প্রত্যেকটা সাব ক্লাস একইভাবে মানে পলিটিক্যালি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারছে কিনা, সেটা কিন্তু খুব কোয়েশ্চেনেবল। কারণ কি, সেটার ডেটা অনেক সময় প্রকাশিত হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না, মহিলাদের ক্ষেত্রে তো আরো বেশি। বেশিরভাগ ডেটাই কিন্তু প্রকাশিত হয় না। So that is why I said intersectional discrimination in terms of caste, gender, religion, class. এবার জেন্ডার আসতে, এখানে তো মহিলার কথা বলছি, থার্ড জেন্ডারও হতে পারে। থার্ড জেন্ডাররা ডেফিনেটলি আজকাল অনেক বেশি তারা অ্যাকসেপ্টেড না সোসাইটি, কিন্তু কতটা তারা নিজেদের রিপ্রেজেন্ট করতে পারে ইন ইলেকটোরাল বডিজ, দ্যাট ইজ কোয়েশ্চেন। নেক্সট আসছি ল্যাক অফ সাপোর্ট ইনফ্রাস্ট্রাকচার। Women often lack support infrastructure, like যেটা বললাম, চাইল্ড কেয়ার ফেসিলিটিস বা ট্রান্সপোর্টেশন অপশনস। একজন গর্ভবতী মহিলা কিভাবে ট্রাভেল করে আসবে তার অফিসে বা যেখানে যাবে কাজকর্মের জন্য, তার জন্য আলাদা কোনো বাস বা কোনো ট্রান্সপোর্টেশন প্রোভাইড করা, সেটাও কিন্তু আমাদের সমাজে নেই, বিশেষ করে যারা পলিটিক্যালি রিপ্রেজেন্ট করছে।
এবং চাইল্ড কেয়ার ফ্যাসিলিটিস, যদিও বা এখন চাইল্ড কেয়ার ফ্যাসিলিটিস এসছে, মানে মহিলারা এখন 6 মান্থস এর ম্যাটারনিটি লিভটা অর্জন করতে পারে, সেটা থ্যাঙ্কস টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট যে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। কিন্তু তাও কতজন মহিলা, এবার এটা কিন্তু অর্গানাইজেশন আবার ভ্যারি করে। কিছু প্রাইভেট বেসরকারি সংস্থান অনেক জায়গায় কিন্তু সেটাকে জারি করেনি, অনেক জায়গায় 3 মাস করে রেখেছে, 6 মাসের জায়গায়। এবার সেখানেও ডিসক্রিমিনেশন আছে, এক একটা মানে বেসরকারি সংস্থানে এক এক রকমের নিয়মাবলী চলে। So that means all of these barriers, আমরা যদি সোশিও কালচারাল ইকোনমিক কনস্ট্রেন্টস, তারপর বিভিন্ন ধরনের আরো ব্যারিয়ার, ফাইন্যান্সিয়াল প্রবলেমস, তারপর ইন্টারসেকশনাল ডিসক্রিমিনেশন সব যদি কাউন্ট করি, তো আমরা দেখি যে মেয়েদের পজিশন পার্টি পলিটিক্স মানে পলিটিক্যাল পার্টিসিপেশনে যে খুব একটা কি বেড়েছে, হয়তো বেড়েছে, ডেফিনেটলি ওমেন আর নাও স্ট্যান্ডিং ফর ইলেকশনস, বাট স্টিল অনেক পরিবারে তাদের অ্যালাউ করে না, সোসাইটি তাদের অ্যালাউ করে না, সেই জন্য দে আর পুয়ারলি রিপ্রেজেন্টেড ইন পার্টি পলিটিক্স, not only in the legislative bodies, but also within the framework of the political parties. The participation of women are very poor. For example, 2001 সালে কংগ্রেস পার্টিতে অনলি 3 জন মহিলা ছিল, যেখানে 20 জনের ওয়ার্কিং কমিটি মেম্বারে মাত্র 3 জন ছিল, আর বাকি সবাই পুরুষ ছিল। কমিউনিস্ট পার্টি যেটা হয় সেখানে 12 জন মহিলা ছিল, টোটাল 150 মানে ন্যাশনাল কাউন্সিলে। Even in today's society, political parties refuse to give much representation to women. এবার আমি একটা কমিউনিটির কথা বলছি যেটা হয়তো অনেকে জানে না, নর্থ ইস্টার্ন স্টেট। আমরা জানি নর্থ ইস্টার্ন স্টেটস যেখানে মেয়েদের ক্ষমতায়ন অনেক বেশি মহিলাদের, এবার সেখানেও কিন্তু অনেক ধরনের মিথস আছে, ভুলভ্রান্তি আছে। আমরা বলি যে নর্থ ইস্টার্ন স্টেটস এর সব ট্রাইবাল কমিউনিটিস বা সব মানে মহিলারা সব স্টেটস এর ভীষণভাবে এম্পাওয়ার্ড, সেটা কিন্তু ভুল, সব কমিউনিটি নয়। এই যে গারো অ্যান্ড খাসি, গারো আর খাসি যেটা মেঘালয়তে থাকে বা অরুণাচল প্রদেশে তারা বসবাস করে, যেসব ট্রাইবাল কমিউনিটি, তারা ডেফিনেটলি এম্পাওয়ার্ড, মহিলারা ভীষণভাবে এম্পাওয়ার্ড। অনেক সময় তারা ডিসিশন হয়তো নিয়েও থাকে বা বাইরের কাজকর্ম করে, দে আর দ্য ব্রেড আর্নিং মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। কিন্তু এটার একটা বিশাল কোয়েশ্চেন আছে, এই গারো অ্যান্ড খাসি মহিলারা কিন্তু নিজেদের রিপ্রেজেন্ট করতে পারে না ইন স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ, মানে এমএলএ বা এমপি হিসেবে they cannot stand for elections as MLAs or MPs. So that means even if they are empowered economically, maybe economically সে হয়তো বাড়ির কাজ মানে বাড়ির দায়িত্ব নিয়েছে, সেখানে ব্রেড আর্নিং মেম্বার, বাট পলিটিক্যালি দে আর নট এম্পাওয়ার্ড। তো এই যে মিথটা, এটা ভীষণভাবে দরকার। এছাড়াও আমি যদি নাগা ট্রাইবস এর কথা বলি, সেখানে তো মহিলাদের ভীষণ নগণ্য করে দেখা হয়, নিম্নভাবে। নাগা ট্রাইবস আর ভেরি প্যাট্রিয়ার্কাল, সেখানে মহিলাদের তো মানে পলিটিক্স তো ছেড়েই দিলাম, কোনো ডিসিশন মেকিং নেওয়া হয় না, মানে ডিসিশন মেকিং এর কোনো পাওয়ার দেওয়া হয় না, কোনো ক্ষমতা দেওয়া হয় না। তো সেই জন্য তাদেরকে পলিটিক্সেও নিজেরা মানে রিপ্রেজেন্ট করতে পারে না। আমি ভোটিং এর কথা বলছি না, ডেফিনেটলি এভরিওয়ান নাও হ্যাজ দ্য রাইট টু ভোট। আমি বলছি রিপ্রেজেন্টেশন অফ ওমেন অর পার্টিসিপেশন অফ ওমেন ইন পলিটিক্স, মানে নর্থ ইস্টার্ন ওমেন as MLAs or MPs, members of legislative assemblies and members of parliament. তা সেই জন্য আমি বলতে পারি যে এই যে জার্নি টুয়ার্ডস ওমেন এম্পাওয়ারমেন্ট থ্রু পলিটিক্যাল পার্টিসিপেশন, এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। সব ক্ষেত্রেই মহিলাদের অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যে সমানভাবে রাজনীতির ক্ষেত্রেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেই জন্য এখন যেটা দরকার, মানে অনেক রকমের প্রোগ্রেসিভ অ্যাটিটিউড দরকার, ছেলেদের ক্ষেত্রেও দরকার। কিছু মহিলারাও আছে যারা এজেন্টস অফ প্যাট্রিয়ার্কি, যারা মহিলাদের সাপোর্ট করে না রিপ্রেজেন্টেড হতে পলিটিক্যাল স্ফিয়ারে। So throughout history, women have faced systematic barriers and discrimination which has hindered their progress. মানে আমরা ইতিহাসের দিক দিয়ে যেটা দেখলাম, যে মহিলারা অনেক রকমের সমস্যার সম্মুখীন হয়েছে, যার জন্য ওরা এখন এগিয়ে এসে একজোট হয়ে মানে ওরাও এখন রিপ্রেজেন্টেড হচ্ছে পলিটিক্যাল পার্টিজে। আমি কিছু তো এক্সাম্পলস দিলাম, ইন্দিরা গান্ধী, প্রতিভা পাটেল, এখন যিনি হয়েছেন প্রেসিডেন্ট উনিও আছেন। And remember, she is from a scheduled tribe, Murmu. My due respect to her. তো এখন কিন্তু সিনারিও অনেক চেঞ্জ হচ্ছে শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইবস এর জন্য। এখন যেহেতু অনেক রকমের পলিসিস, এখন অনেক রকমের রিজার্ভেশনস হয়েছে, যার জন্য ওরাও কিন্তু রিপ্রেজেন্টেড হচ্ছে অ্যাজ MLAs, MPs, বা দে আর টেকিং দ্য ডিসিশন মেকিং পাওয়ার
in politics. So efforts like reservation of seats for women in local bodies, awareness campaign, যত লোকজন জানবে এসব বিষয়ে, advocacy for policy reform কতটা দরকার is needed for greater political participation of women. যত এইসব ইনিশিয়েটিভ হবে তত কিন্তু মহিলারা আমাদের আমাদের রাজনীতিতে পার্টিসিপেট করতে পারবে। These initiatives have not only empowered women individually, but also have brought about positive outcome for our society and has improved our governance and even decision-making processes. যত মহিলারা আসবে জেন্ডার ইকুয়ালিটি থাকবে, আর ডেভেলপমেন্ট, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা গ্যাড অ্যাপ্রোচ বলি, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট মানে ডেভেলপমেন্ট উন্নয়নটা আমাদের সমাজের কিন্তু লিঙ্গের উপরও ডিপেন্ড করে। কতটা একজন মহিলা পুরুষ সমসাময়িক বা থার্ড জেন্ডারও আসছে সেখানে, সেটা একটা আলাদা বিষয় অলটুগেদার। জেন্ডার ইকুয়ালিটি তখনই হবে যখন মহিলাদের অ্যাক্সেস করতে দেওয়া হবে, বাড়ির থেকে অ্যালাউ করবে, সোসাইটি তাদেরকে বার্ডেন হিসেবে মনে করবে না, সোসাইটি তাদেরকে বঞ্চিত করবে না, তবেই কিন্তু it will help in allocation of resources also. রিসোর্স যদি ইকুয়ালি অ্যালোকেট হয় বোথ দ্য জেন্ডারকে, তাহলে তো বেটার ডিসিশন মেকিং প্রসেস হবে, তারাও ইনভলভ হবে। কারণ কি ডিসিশন মেকিং যে শুধু মেল ডমিনেটেড হবে তা কিন্তু নয়, it should include females as well. But despite এইসব চ্যালেঞ্জেস এর মধ্যে থাকলেও মহিলারা যে there is lack of access to resources and education, violence against women in politics এগুলো ফেস করছে। So it is very imperative, এটা খুব দরকার to continue advocating for policies সবসময় রিভাইজ বা amended হওয়া দরকার। এই যে আজকালকার সোসাইটিতে আমি যদি প্রেজেন্ট সিনারিওর কথা বলি, এত রেপ কেসেস, এত মলেস্টেশন, ভায়োলেন্স বেড়ে গেছে, সেটা কেন? মহিলাদের আইন নিশ্চয়ই আছে, সেটা কেন ইমপ্লিমেন্ট হচ্ছে না? নিশ্চয়ই কিছু লুপহোলস আছে গভর্নমেন্টের, সেই গভর্নমেন্টের লুপহোলস এর জন্যই আজকে এই অবস্থা। পলিটিক্যাল পার্টিস এর কিছু লুপহোলস আছে। So that means it should provide support and resources for women to enter into politics, not only to exercise the right to vote, but to represent themselves in electoral bodies as MLAs or MPs. So that societal attitude, সমাজের অ্যাটিটিউডটা যাতে চেঞ্জ হয়, আর যাতে এই যে লিঙ্গের বিভাজন হচ্ছে সেটা যেন না হয়। So I can conclude by saying that by harnessing the collective power of men and women, India can realize its potential as a vibrant democracy. And then only the voices of all the citizens, irrespective of gender, caste, class, they can be counted. মহিলা যদি সর্বস্তর থেকে এসে একত্রিত হয়, সেটা কাস্ট হোক বা ক্লাস হোক বা জেন্ডার হোক বা রেস হোক বা রিলিজিয়ন হোক, সর্বস্তর থেকে আসে, এবং তাদের ভয়েসেস গুলো যদি কাউন্ট হয়, তবেই কিন্তু তাদের ঠিকঠাক করে রিপ্রেজেন্টেশন দেওয়া যাবে। Then only better gender equality can be achieved. Not only that, better gender budget initiatives can be taken up. যেসব বাজেট আসে সেখানে জেন্ডার ডেভেলপমেন্টটাও দরকার, সেই বাজেটটা যেন জেন্ডার ইনক্লুসিভ হতে পারে, so that everyone in our society is included in the budget. So I can conclude that women's empowerment is not just a matter of quality, it is needed for the progress and prosperity of the nation. ক্ষমতায়নটা দরকার যাতে মহিলারাও পার্টিসিপেট করতে পারে পলিটিক্সে এবং সর্বস্তরে, যাতে সেটা সৎ ব্যবহার করতে পারে। কারণ কি কিছু মহিলা নেত্রী আছেন যারা এই ক্ষমতার ভীষণ অপব্যবহারও করেন, আমি নাম নেব না বা ওইসবে যাব না, কিন্তু তার সেই যে অপব্যবহার করাটা সেটা যেন না হয়, যাতে আমরা জনসাধারণরা কোনো সমস্যার সম্মুখীন না হই। পাওয়ারের ইউজটা খুব দরকার, মিসইউজ হয়ে গেলে কিন্তু পাওয়ার তখন ডেঞ্জারাস হয়ে যায়। আর মিসইউজ তখনই হয় যখন কেউ সেই পাওয়ারের পজিশনে খুব ভয় পায় সেই পাওয়ারটাকে লুজ করতে। সো দেয়ার ইজ ভেরি মাচ ফিয়ার অফ লুজিং দ্য পাওয়ার। এই বলে আমি আমার বক্তব্য আজকে শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আবার আমি থ্যাঙ্কস জানাচ্ছি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে আমাকে এই ইনভিটেশনের জন্য। ধন্যবাদ।
হ্যালো, আমার বক্তব্যটা হয়ে গেছে, যেটা আমি বলছিলাম। তোমার যদি কিছু প্রশ্ন উত্তর থাকে, মানে প্রশ্ন থাকে অডিয়েন্সে, আমি সেটাকে কাইন্ডলি আমি নিই, মানে আই এম হ্যাঁ ইনভাইটেড ম্যাম, ফর কোয়েশ্চেন। প্রশ্ন আছে, দেখুন আমি স্ক্রিনে দিয়েছি। হোয়াট ইজ দ্য এক সেকেন্ড। ন্যাশনাল পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেন ইন ইন্ডিয়া? ন্যাশনাল পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, রাইট? আমরা যদি ন্যাশনাল পলিসির কথা বলি, অনেক রকমের পলিসি কিন্তু হয়েছে। আমি যদি এডুকেশনের কথা বলি, ন্যাশনাল পলিসি, একটা ন্যাশনাল এডুকেশনাল পলিসি আছে, যেটা হচ্ছে মেনলি ইট রেগুলেটস অ্যান্ড ফর দ্য গভর্নেন্স অফ দ্য ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য এসডিজি গোলস, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটা শুধু প্রেজেন্ট জেনারেশন নয়, ফিউচার জেনারেশনের মধ্যেও আছে। তো মহিলা যদি এডুকেটেড হয়, যেটা বলছিলাম ল্যাক অফ এডুকেশন, তবেই কিন্তু তারা এমপ্লয়মেন্ট বা তারা পলিটিক্যাল পার্টিসিপেশন করতে পারবে। প্রাইমারি বা সেকেন্ডারি লেভেল এডুকেশনটা ভীষণভাবে দরকার পলিটিক্যাল পার্টিসিপেশনের জন্য। হোয়াট ইজ দ্য রোল অফ গভর্নমেন্ট ইন ওমেন এম্পাওয়ারমেন্ট? এটা একটা খুব মানে ডাইসি একটা প্রশ্ন। গভর্নমেন্ট প্রচুর রকমের ল অ্যান্ড অর্ডার করেছে। আমি যদি বিভিন্ন ক্রাইম নিয়ে, ধরুন আমি যদি রেপের কথা বলি, প্রচুর সেকশন 375 আছে, সেখানে আইপিসি আছে। আমি যদি ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলি, প্রহিবিশন অফ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, যেটা 2005 সালে পাস হয়েছিল, ইট প্রহিবিটস এনি কাইন্ড অফ ডোমেস্টিক ভায়োলেন্স ইউজড বাই হাজবেন্ড অ্যাগেন্স্ট দ্য ওয়াইফ। এছাড়া আমি যদি বলি ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, পণ প্রথা, যেটা বিবাহের সময় হাজবেন্ড আর ওয়াইফের থেকে নিয়ে থাকে ইন টার্মস অফ ক্যাশ অর ইন টার্মস অফ গিফটস। এই ডাউরি প্রহিবিশন অ্যাক্টটা পাস হয়েছে 1964-এ, কিন্তু সেটার অ্যামেন্ডমেন্ট অনেক পরে হয়েছে 1984 বা 86-এ। এছাড়াও আরো অনেক ক্রাইম আছে, অ্যাসিড অ্যাটাক আছে, ফিমেল ইনফেন্টিসাইড আছে, মানে একজন ছোট বাচ্চা জন্মানোর আগে তার ফিটাসটাকে ডিটারমাইন করা, যাতে তাদেরকে ওখানে অ্যাবর্শন করে দেওয়া হয়। কারণ কি, সেটা যদি জানতে পারে যে ভেতরে কন্যা সন্তান আছে, তার জন্ম যাতে না দেওয়া। কারণ কি, তার জন্মানো মানেই তার পেছনে ইনভেস্টমেন্ট করতে হবে, পড়াশোনা তো নয়, বাল্য বিবাহ এইসব পণ প্রথার জন্য ইনভেস্ট করতে হবে। তো এইসব প্রচুর রকমের ল অ্যান্ড অর্ডার কিন্তু এখন গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড।
কিন্তু কতদূর সেই ল অ্যান্ড অর্ডার প্রপারলি ইমপ্লিমেন্টেড হচ্ছে? কারণ কি, যেটা আমি বললাম আমার লেকচারে, প্রচুর লুপহোলস আছে গভর্নমেন্টের, পলিটিক্যাল পার্টিজের ইনফ্লুয়েন্স আছে, যার জন্য গভর্নমেন্ট ঠিকঠাক করে ইমপ্লিমেন্ট করতে পারে না। এবার স্টেট গভর্নমেন্টের ওপরও কিছুটা পাওয়ার ওয়েস্ট করা আছে, সেই স্টেট গভর্নমেন্ট ঠিকভাবে সেটা ইমপ্লিমেন্ট করছে কিনা, যেটা আমরা এখনকার সিচুয়েশনে বুঝতে পারছি কতটা কি ইমপ্লিমেন্টেড হচ্ছে। হ্যাঁ, আমি এই কোয়েশ্চেনটার উত্তর দিয়েছি এক্ষুনি। আচ্ছা, প্রশ্ন। থ্যাংক ইউ ম্যাম। হোয়াট আর দ্য লস ফর ওমেন এম্পাওয়ারমেন্ট? যেটা বললাম আমি, প্রচুর লস আছে মহিলাদের এম্পাওয়ারমেন্টের জন্য। আমি যদি বলি কন্যাশ্রী, যেটা দেওয়া হয় এখন স্টেট গভর্নমেন্টে, যেটা কন্যা সন্তানকে দেওয়া হয় যাতে তারা মানে সেটাকে এডুকেশনে ইউটিলাইজ করতে পারে। এবার কতটা সেটা ইউটিলাইজ তাদের মা বাবা করতে দিচ্ছে সেটা কিন্তু কোয়েশ্চেনেবল। মা বাবা সেই টাকাটা রেখে দেয় পণ প্রথাতে দেওয়ার জন্য বা বাল্য বিবাহের জন্য, মেয়েটাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো তাহলে ঘাট থেকে ঝামেলা মিটে যাবে। ঠিক আছে, কারণ কি মহিলাদের বাড়িতে রাখা মানে তাদেরকে বার্ডেন হিসেবে দেখা হয়। এছাড়াও আরো অনেক রকমের ল আছে, যেমন সেক্স ট্রাফিকিং, যেটা আজকাল ভীষণ হয় মহিলাদের এগেনস্টে, মহিলা পাচার বা তাদের অর্গানস পাচার করা, যার জন্য আছে ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট, যেটা 1956 এ পাস হয়েছে। এছাড়া আমি আরো অনেক লজ এর কথা বললাম, ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, প্রোটেকশন অফ ডোমেস্টিক ভায়োলেন্স, প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স। এছাড়াও কমিশন অফ সতী প্রিভেনশন, সতীদাহ প্রথা, যেটা প্রিভেন্ট করেছিলেন প্রথম কিন্তু রাজা রামমোহন রয়, কারণ কি উনি নিজের বৌদিকে সতীদাহ প্রথাতে করতে দেখেছিলেন। সেই জন্য এই কমিশন অফ সতী প্রিভেনশন অ্যাক্ট, ইট ওয়াজ পাসড ইন 1987। দিস ইজ ফলোড বাই ভেরিয়াস আদার লজ। এখন ন্যাশনাল কমিশন ফর ওমেনও হয়েছে, যারা প্রচুর রকমের লজ বার করেছে এখন মহিলাদের অধিকারের জন্য। যেটা বললাম, ম্যাটার্নিটি বেনিফিট অ্যাক্টও আছে, যার জন্য এই যে চাইল্ড কেয়ার ফেসিলিটিস পায়, 6 মাসের লিভ পায় তারা। তারপর মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্টও আছে 1971। তো প্রচুর রকমের এখন লজ হয়েছে ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেন। এছাড়া আর কোনো প্রশ্ন আছে? আছে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, একটু আস্তে আসছে, মানে খুব আস্তে আমার কথা আসছে কি আওয়াজ। হ্যাঁ আসছে, কিন্তু একটু মানে আস্তে আসছে আর কিছু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। খুব সুন্দর আজকের আলোচনাটি হয়েছে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার ধন্যবাদ। ফর দ্য ইনভিটেশন। সবাইকে থ্যাঙ্কস যারা অনেক পেশেন্টলি আমার বক্তব্যটা শুনেছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।